ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পার্থ রায় চৌধুরী আজকে বিপিএসসি 106 যেটা আমরা পাবলিক পলিসি বা জননীতি তাই নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের ইউনিট 5 প্রথমে আছে এবং ইউনিট 6 পরে। ইউনিট 5 এ প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা জননীতিতে রাজনৈতিক মতাদর্শের কি প্রভাব পড়ে সেটা নিয়ে আলোচনা করব। আর ইউনিট 6 আমরা চলে যাব আমাদের নেহরুজির যে আদর্শ তার কিরকম পাবলিক পলিসিতে আমাদের দেশে প্রথম দিকে পড়েছিল এবং এখনো তার প্রভাবটা রয়ে গেছে সে সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা ভূমিকাতে চলে যাচ্ছি সোজাসুজি এবং প্রথমে আমরা জানতে চাইছি যে জননীতি নির্ধারণে রাজনৈতিক মতাদর্শের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো রাজনৈতিক মতাদর্শ ভারতের মতো এক বিশাল দেশের জননীতিতে কি প্রভাব ফেলতে পারে সেটা এখন আমরা জানবো। যেখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বিপুল জনসংখ্যা এখানে আমরা পাই এবং ক্ষমতাসীন দলের রাজনৈতিক মতাদর্শ কতটা জননীতিতে প্রভাব ফেলে সেটাও আমরা জেনে নেব। যদিও আগের যে সমস্ত কোর্সগুলোতে আমরা লিবারেল, মার্ক্সবাদী, নিও লিবারেল ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এই কোর্সে যে আরো যে পূর্ববর্তী ইউনিটগুলোতে দেখেছি যে কিভাবে বিভিন্ন স্টেক হোল্ডাররা কি গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে গভর্নেন্সের বিভিন্ন রকম ভাবে কাজ করে যাচ্ছে। তো ভারতের মতো এক বহুদলীয় শাসন ব্যবস্থায় জনগণের ওপর তার নিজস্ব কোনো আদর্শ চাপিয়ে দেওয়ার কিন্তু আমাদের কোনো উপায় নেই। সংসদের সদস্যরা বা বিধায়কদের অনেক বাহ্যিক চাপ কিন্তু সহ্য করে যেতে হয়। তারা আভ্যন্তরীণ সীমাবদ্ধতার বহু বাধার সম্মুখীন হয়। এটা তাদের ব্যক্তিগত নীতি বেছে নেওয়ার স্বাধীনতাটাকে কিন্তু অনেক সময় খর্ব করে। এই ইউনিটে আমরা আরো বিস্তৃত অর্থে রাজনৈতিক মতাদর্শের কথা বলবো। মতাদর্শ কেমন করে জননীতির অন্দরে প্রবেশ করে ও আইন প্রণয়নকারীর অভিজাতরা কেমন ভাবে প্রভাবিত হয় সেসব জিনিসও আলোচনা করব। তো রাজনৈতিক মতাদর্শের অর্থ এবং প্রকৃতি। রাজনৈতিক মতাদর্শ হলো কি বিশ্বাস বা লক্ষ্যগুলির একটি সুসংগত সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা। প্রথম অর্থে কি এই ইউনিটে আমরা কি বিস্তৃত রাজনৈতিক মতাদর্শের আলোচনা করছি। তো এখানে মতাদর্শ কেমন করে জননীতির অন্দরে প্রবেশ করে ও আইন প্রণয়নকারী মানে যারা আইন প্রণয়ন করছে লেজিসলেচার তাদের অভিজাতরা কেমন ভাবে সেক্ষেত্রে প্রভাবিত হয় সেসব জিনিস জানবো। এখানে আসছি আমরা এখন রাজনৈতিক মতাদর্শের অর্থ এবং তার কি প্রকৃতি এই নিয়ে আমরা আলোচনা যাচ্ছি। তো এখানে আমরা জানছি কি রাজনৈতিক মতাদর্শ হলো বিশ্বাস বা লক্ষ্যগুলির একটি সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা। তো সরকার বা রাজনৈতিক দল এটা সবসময় অনুসরণ করে চলে বা চলার ব্যবস্থা হিসাবে এটাকে একটা লক্ষ্য ধরে চলে। তো এই সব রাজনৈতিক মতাদর্শ একটি সুনির্দিষ্ট বিশ্বাস, নৈতিক আদর্শ, নীতি, মতবাদ বা একটি সামাজিক আন্দোলন বা প্রতিষ্ঠান, শ্রেণী বা বৃহৎ গোষ্ঠীর প্রতীক হতে পারে। এই সবগুলি হলো এক রাজনৈতিক বা সামাজিক এক ধরনের ব্লুপ্রিন্ট। এটি রাজনৈতিক সংস্কৃতি থেকে ভিন্ন এবং নীতির ও বিশ্বাসের একটি সুসংহত সামঞ্জস্যপূর্ণ রূপ। তো রাজনৈতিক সংস্কৃতি যাতে সরকার সব সময় একটা অনুসরণ করে চলে তার উপায় এবং লক্ষ্য যেন এটিই বরাবর থাকে, একটা দিকেই যেন লক্ষ্য থাকে। যেমন কর্তৃত্ববাদ বনাম সাংবিধানিক সরকার। একটি রাজনৈতিক মতাদর্শ হলো রাজনীতি এবং সরকারের ভূমিকার উপরে দৃষ্টিভঙ্গির একটি সুসংগত ব্যবস্থা। বিস্তৃত বিষয়ের উপর সামঞ্জস্যতা রাজনৈতিক মতাদর্শের একটি গুরুত্বপূর্ণ দিক। তো টমাস গাই এই প্রসঙ্গে একটি বিস্তৃত প্রসঙ্গে বলেছেন যে নীতি ও প্রভাব আমাদের নিম্নলিখিতগুলি জানতে কিন্তু সাহায্য করে। কি নীতি আর তার প্রভাব কি সেগুলো আমরা এই সব ব্যাপারগুলো থেকে জানি। যেমন কি কিছু নির্দিষ্ট লক্ষ্য
বা পরিস্থিতি বা গোষ্ঠী সম্বন্ধে আমরা জানতে পারি। গোষ্ঠী বা পরিস্থিতির উপর বাড়তি কিছু পাওয়া লক্ষ্যের চেয়ে, আবার কি ভবিষ্যতের পাশাপাশি তৎক্ষণিক কি অবস্থা, প্রত্যক্ষ খরচ যেটা প্রোগ্রামে যেটা ইনভেস্ট করা হচ্ছে, এবং কি অপ্রত্যক্ষ খরচ মানে ইনডাইরেক্ট খরচ যেগুলো যেগুলো সুযোগ, আবার অনেক সময় সুযোগ হারানোর জন্য যে খরচ, মানে কোনো একটা খরচ করলাম তার সেটার পরিবর্তে অন্য একটা সুযোগ হারিয়ে ফেলার জন্য যে খরচ, তার একটা হিসাব। এই সবগুলো আসল মূল উদ্দেশ্য হলো কি, এগুলোকে প্রভাব মূল্যায়ন, যেটাকে আমরা বলছি কি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। পুরো উদ্ভাবনের একটা নেট এফেক্ট আসলে মূল্যায়ন পরীক্ষা করে, যে পাবলিক পলিসি বা জননীতির উদ্দেশ্য অনুযায়ী কাজ ঠিক মতো করছে কিনা। এই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দিয়ে আমরা জানতে পারবো। তাছাড়া নীতির প্রভাব বা পরিমাপ করতে যাওয়া আরো উদ্দেশ্য হলো কি, যে আমরা যে সমস্ত সমস্যা আমরা সমাধান করতে চেয়েছিলাম তার উপর এগুলো কি প্রভাব ফেলেছে। এবারে জননীতির ওপর রাজনৈতিক মতবাদের প্রভাব। রাজনৈতিক মতবাদের কিন্তু দুটি মাত্রা রয়েছে, দুটো ডাইমেনশন। প্রথমটা কি, একটা হচ্ছে লক্ষ্য, দ্বিতীয়টা কি কিভাবে সেই লক্ষ্যটা অর্জন করবো বা পদ্ধতি, কিভাবে সমাজকে সংগঠিত করা উচিত তার লক্ষ্যগুলির সাথে সম্পর্কিত, আর পদ্ধতিগুলি কি এই সকল লক্ষ্যগুলো অর্জনের জন্য সবচেয়ে একটা উপযুক্ত উপায়। তো সেখানে কয়েকটি যেমন রাজনৈতিক মতবাদ আমরা যেগুলো বলতে পারি সেগুলো হলো কি অ্যানার্কিজম, কৌমবাদ বা কমিউনিটারিয়ানিজম, সাম্যবাদ, আবার আছে কনজারভেটিজম বা রক্ষণশীলতা, গণতন্ত্র, ডেমোক্রেসি, ফ্যাসিবাদ, উদারবাদ বা লিবারেলিজম বা ট্রান্সহিউম্যানিস্ট, যেটাকে এই ধরনের রাজনীতি বা ধর্মীয় রাজনৈতিক মতাদর্শ যেমন রিলিজিও পলিটিক্যাল আইডিওলজি। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক মতবাদ। সেগুলো অনেক সময় আমাদের যে সমস্ত পলিসি পাবলিক করে সেগুলো মোটামুটি একটু জেনে নেবো, কারণ আমরা পাবলিক পলিসিতে এর ব্যাপারগুলো নিয়ে আলোচনা যখন করছি, নাড়াচড়া যখন করছি, তখন অল্প করে আমরা এই সমস্ত অ্যানার্কিজম, কমিউনিটারিজম, কমিউনিজম, কনজারভেটিজম সব আলোচনা করে নেব। তো মতাদর্শগুলি লক্ষ্য মাত্রা যেগুলোকে আমরা বলছি, দুটি মাত্রা ছাড়া চার মাত্রিকও হতে পারে। যে সহজ ডান বা বাম ভাগ ছাড়িয়ে, সহজ ডান লেফটিস্ট রাইটিস্ট ভাগ ছাড়িয়ে মতাদর্শ এমন উদারবাদ, রক্ষণশীল, স্বাধীনতাবাদ এবং পপুলিজম জনপ্রিয় হতে পারে। এইটি হলো সবচেয়ে সাধারণ মতাদর্শ, যারা নিজেদের মধ্যপন্থী বলে ভাবে। তবে আন্তর্জাতিক পর্যায়ে অনেক জাতি রাষ্ট্র ও বিভিন্ন ধরনের বিশেষ মতাদর্শ গ্রহণ করে, যেগুলো মনে হয় অস্পষ্ট, কিন্তু অনেক সময় সেগুলো কোনো মনে হয় যেন স্বার্থহীন। এই সব মতাদর্শগুলো একটি আবেদন কিন্তু বহন করে চলে, যেগুলো তাদের আন্তর্জাতিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে অনেকখানি কিন্তু সাহায্য করে। এই অস্পষ্ট কেন অস্পষ্ট মতাদর্শগুলি কিন্তু সমাজবাদের বিরোধী মতাদর্শ হিসেবে উল্লেখ করা হয়। সমাজবাদের যেহেতু বিশ্বের বেশিরভাগ জাতি নেশন গুলো কি বেশি তাদের কাজকর্মের নিন্দা করতে চায়, তাদের কাজকর্মকে খারাপ চোখে দেখে। তিনটি সেরকম অস্পষ্ট এবং ঠিকমতো অনিশ্চিত মতবাদ যেগুলো আমরা ঠিকমতো আমরা বুঝতে চাই, সেগুলো হচ্ছে কি জাতীয় আত্মনিয়ন্ত্রণের আদর্শ, এটা একটা আদর্শ। তো জাতিসংঘের আদর্শ, শান্তি ও মানবাধিকারের আদর্শ, এগুলো নিয়ে আমরা অনেক সময় কথা বলি। তো উদাহরণ হিসাবে আমরা এগুলোকে নিয়ে অনেক সময় যেগুলো এগুলো অনেক নিজেদের মত চালাবার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখছি। যে উদাহরণ হিসাবে আমরা কি জানো, পাকিস্তানের রাজনৈতিক মতাদর্শ উদাহরণ দিলে কেউ কেউ এটা বিশ্বাস করে যে জম্মু কাশ্মীরের এখন যেটা কেন্দ্রশাসিত অঞ্চল, তার বিরুদ্ধে পরিচালিত যে ওদের যে সন্ত্রাসবাদী সবসময় তারা সমর্থন করে। তবে এই নীতিটাকে ওরা ন্যায্যতা দেওয়ার জন্য কি বলে, তাদের তথাকথিত আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা সংগ্রাম, এসব কথাবার্তা তারা ব্যবহার করে। আবার কি অন্যদিকে আফগানিস্তানে ধরুন যে মার্কিন
ক্রিয়াকলাপকে সমর্থন করা তাদের অ্যান্টি তালিবান নীতিতে ছাপ পড়ে। এখানে কি, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কি বলছে যে সামরিক ক্রিয়াকলাপকে এই ব্যাপার নিয়ে সমর্থন করি। আবার কি আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের যখন নন প্রলিফারেশন নীতিতে যখন ন্যায্যতা দেয়, তখন ইরান আক্রমণ দখল, ওই সময় ওই এই ব্যাপারটা নিয়ে তখন ইরান আক্রমণ এবং ইরান দখল করার নিয়ে তখন এই ব্যাপারটা তখন ও সবাই গায়, এগুলি বিশ্ব শান্তি উপেক্ষা করে। তার মানে এরকম। তো এই জন্য বলছে তিনটে যে নীতির কথা বলি ওগুলো ভেগ। আবার আমেরিকা যুক্তরাষ্ট্র আবার যখন কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রে সামরিক শক্তি প্রয়োগ করছে বা আভ্যন্তরীণ ব্যাপারে ধরো হস্তক্ষেপ করছে, তখন এই ব্যাপারে বিশ্ব শান্তির কথা বলে আমরা জাস্টিফিকেশন দিই। একটি যেন একটা টেকসই শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেন কথা বলা হচ্ছে, বলে বরাবর যেন শান্তি প্রতিষ্ঠার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হলো। আমেরিকা যুক্তরাষ্ট্র 1991 সালে যেমন উপসাগরীয় যুদ্ধের সময়, যেটাকে গালফ ওয়ার বলছি, এই কথা বলেছি যে একবিংশ শতাব্দীতে ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের সময় একই জিনিস অবতারণা করেছে। আসলে বিভিন্ন রাষ্ট্রের আদর্শ ব্যবহার করা হয় নীতির প্রকৃত অ্যাকচুয়ালি নীতির প্রকৃতিটাকে লুকিয়ে রাখার জন্য, যা তারা ঘোষণা করে শান্তিপূর্ণ অভিপ্রায়ের কথা বলে। তো শান্তিপূর্ণ অভিপ্রায়ের মুখোশের আড়াল রেখে সাথে সাথে বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষের শুভেচ্ছা আর সমর্থন আদায় করার জন্য এইসব কথা বলে। সত্যি কি রাজনৈতিক আদর্শ জননীতি বা পাবলিক পলিসিতে প্রতিফলিত হয়? সরকারগুলি কি তাদের ভোটারদের আদর্শিক দাবিগুলি অনুসরণ করে বা ব্যক্তিগত স্তর পরিবর্তনের তাতে সাড়া দেয়? রাজনৈতিক মতাদর্শ হচ্ছে কি সুনির্দিষ্ট নীতিগত সিদ্ধান্তে আসার জন্য পরিচালিত করা। এটা বলছে হিনচ্যান মুঙ্গা 1994-এ, বিশেষ করে রাষ্ট্র অর্থনীতি সম্পর্কে ব্যক্তি সংস্থা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার গুরুত্ব কিন্তু সেখানে অপরিসীম। যেমন একটি অতি বামপন্থী সরকার রাষ্ট্রীয় হস্তক্ষেপের কথা বলে এবং অনুরূপ নীতি বাস্তবায়নের দিকে এগিয়ে যায় যেগুলি শ্রমিকদের পছন্দের কারণ এগুলি তাদের কেন করে, তাহলে ওদের চাকুরি সুরক্ষিত হয়। অন্যদিকে কি উদার ডান মতাদর্শ বিপরীত ধারণার মধ্যে তারা অবস্থান করে। একই সমস্যার সম্মুখীন হলেও বিভিন্ন মতাদর্শ থেকে পাওয়া নীতিগুলির প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন ধরনের হয়। এ ব্যাপারে 2008 সালে যে কি হয়েছিল, তখন যে আর্থিক সংকট আমাদের দেখা দিয়েছিল, বিভিন্ন মতাদর্শের তখন ঝোঁক সংকটের বিভিন্ন ধরনের এক একটা দেশ এক এক ধরনের নীতি প্রস্তাব দিয়েছিল, কিন্তু বাস্তবে কিছু সরকার স্টিমুলাস প্রোগ্রামের বা উদ্দীপক ব্যবস্থা, আর কিছু সরকার কি অস্টারিটি কঠোর সংযম বা মিতব্যয়িতা তার উপর কথা বলে। তো নাগরিকদের মতামত ও জননীতির মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত ঘনিষ্ঠতা বরাবরই থাকে। এখানে ব্যক্তি স্তরের মতাদর্শ রাজনৈতিক মতাদর্শে একত্রিত হয়ে যায়। এটা ভোট দেওয়ার মাধ্যমে সরকার গঠন করার মধ্যে কিন্তু ঘটে থাকে। তারপর সরকার কিছু আদর্শ অবলম্বন করে তার নীতি চালু করে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন বামপন্থী সরকারের পক্ষে বাজারে সরকারি হস্তক্ষেপ বেশি হয়, কারণ বামপন্থী সরকার যে সবগুলো থাকে সচরাচর দেখা যায় যে সরকার সেক্ষেত্রে বাজারে একটা হস্তক্ষেপ করে। মোটামুটি অ্যান্টনি ডাউনসি বলেছেন 1957 সালে। বিভিন্ন ধরনের মতামতগুলি যেগুলি ইনপুট সাইডের দিকে আমরা দেখি, সেগুলি নীতি তৈরির যোগান হিসাবে আমরা মান্যতা দিতে পারি, সেগুলি পরে বিভিন্ন সরকারি নীতিতে কিন্তু রূপান্তরিত হয়। আবার এগুলি নির্বাচিত সরকারের রাজনৈতিক অনেকে বলে ফলাফল হিসাবেও গণ্য করে। যখন নির্বাচিত হয়ে গেল তখন তাদের নীতির মাধ্যমে তারা যে সমস্ত কাজকর্ম করে সেগুলোকে আমরা কি বলবো নীতি তৈরি যোগান হিসেবে যেগুলো তাদের নীতি ছিল সেটা আমরা মান্য করি। কখন তারা যে সমস্ত নীতি উৎপাদন নীতি যেগুলো নিল সেগুলো তাদের ফলাফল হিসেবে দেখি, সেগুলি পরে বিভিন্ন সরকারি নীতিতে রূপান্তরিত হয়।
আবার এগুলি কি নির্বাচিত সরকারের রাজনৈতিক ফলাফল হিসাবে দেখা হয়। আবার অনেক সময় নাগরিকদের আদর্শের পরিবর্তন হলে কিন্তু নির্বাচিত যে সমস্ত সরকার তাদের নীতি তৈরিতেও কিন্তু তার আসর পড়ে। সত্যি কি বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন নীতির মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ পেতে দেখেছি। তো অন্যভাবে সত্যি কি বিভিন্ন জননীতি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকে উৎপত্তি হয়। নির্বাচনী ব্যবস্থাকে এড়িয়ে জননীতিকে প্রভাবিত করতে পারে। আবার মিডিয়াম ভোটার উপপাদ্য যেটাকে বলছি মিডিয়াম ভোটার থিওরি অ্যান্থনি ডাউন্স 1975 সালে ব্যাখ্যা করেছিলেন যে সরকারের বাম আর ডান নীতিগুলি একত্রিত হয়ে একটি মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। শেষ পর্যন্ত নীতি কিন্তু খুব একটা কিছু পরিবর্তন হয় না, বিভিন্ন মতাদর্শের সরকার রাজ করলেও তাদের রাজত্বেতেও খুব একটা যে পরিবর্তন আছে তা নয়। তো জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ আর যে সমস্ত পাবলিক পলিসি তার এফেক্ট নিয়ে আমরা একটু দেখি। তো রাজনৈতিক মতাদর্শের কি কোনো প্রভাব আছে? তিনটি প্রভাব আমরা জানি যে তিনটে কি জনপ্রিয় যে সমস্ত রাজনৈতিক মতাদর্শের মধ্যে থাকে। একটা থাকে প্রত্যেক মতের মধ্যেই এটা আছে, যেমন কি প্রথমটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট, জব কি করে তৈরি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি তার, এবং সেটাকে কি করে মেনটেন তার কি করে সুরক্ষা হয়, সেই জবটা তৈরি হলো না সেটাকে কি করে সুরক্ষা করা, এটা একই পর্যায়ের মধ্যে পড়ছে কর্মসংস্থান সৃষ্টি এবং সুরক্ষা। এক। দুই কি হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষায় যে সামাজিক ব্যয় সেটা এক ধরনের, সেটা 2 নম্বরে পড়ছে। আর একটা সরকারের আয়তন বা আকার যেটাকে বলছে। তিনটে প্রত্যেক মতবাদের লোক এই তিনটে জিনিস ব্যাপার নিয়ে কথা বলে। পদ্ধতি তাদের আলাদা, কিন্তু মেইন জিনিসগুলো হচ্ছে এটাই। একটা হচ্ছে কি জনপ্রিয় মতাদর্শে তাদের মধ্যে থাকে কি কর্মসংস্থান সৃষ্টি এবং সেটাকে সুরক্ষা করা, স্বাস্থ্য শিক্ষাতে সামাজিক ব্যয়, আর কি সরকারের আকার গঠন কেমন হবে, বাজেট হবে কত বড় আকারের হবে। আসলে বামে ঝুঁকে থাকা সরকার এসব দিকে বেশি করে আগ্রহ দেখায় আর কি জনগণের কল্যাণের দিকে অগ্রসর হয়। নিষ্কাশন আমরা যাকে বলছি, কিন্তু বাজেট ম্যাক্সিমাইজেশন মডেল যেটা 68 সালে এনেছিলেন, সরকারের আকারটা কেমন হবে তা নিয়ে কিন্তু উনি কথা বলে গেছেন। আমরা জানি তিনি উল্লেখ করেছিলেন যে যুক্তিবাদী, আমরা তো জানি এগুলো আগেই পড়ছি পাবলিক চয়েসে, তো আমরা আগে পড়েছি যে কি উল্লেখ করেছেন যে যুক্তিবাদী আমলারা, রেশনাল ব্যুরোক্র্যাটরা তাদের নিজস্ব ক্ষমতা বাড়ানোর জন্য সব সময় বাজেট বাড়াবার চেষ্টা করে। এতে রাজ্যের বৃদ্ধি ঘটে, আকার ঘটে, আবার সাথে সাথে কি সামাজিক দক্ষতা কমে যাবে। সরকার কর্মসংস্থান ও সুরক্ষার ব্যাপারে নীতি নির্ধারণ করে। রাষ্ট্র এমনভাবে হিসাবগুলি তৈরি করে যাতে বিভিন্ন অ্যাক্টররা বা অভিনেতারা, বিশেষ করে আদালত অন্যান্য পর্যবেক্ষণ সংস্থাগুলি একটা বড় ভূমিকা নেয় সেক্ষেত্রে। সুতরাং এটা ধরে নেওয়া হয় যে বাম ও ডান সরকারের মধ্যে পার্থক্য থাকলেও সরকার স্বাধীন একটি ভারসাম্য রাজনৈতিক প্রশাসনের ব্যবস্থার মাধ্যমে নিজস্ব এজেন্ডা অনুসরণ করে বাম ডানের মধ্যে পার্থক্য ছাড়াই অন্য দুটি নীতি তৈরি করার কাজ করে। সরকারের রাজনৈতিক মতাদর্শ অর্থনৈতিক বিষয়গুলি পরিচালনার জন্য প্রাসঙ্গিক মনে হয়। অনেকে বলে সরকারের রাজনৈতিক মতাদর্শ অর্থনৈতিক, সরকার সচরাচর তাদের রাজনৈতিক যে মতাদর্শটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে অর্থনীতির বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে কিন্তু এগিয়ে যায়। প্রাসঙ্গিক তারা এতেই অর্থনৈতিক বিষয়গুলোর ব্যাপারে বেশি নজর দেয় বলেছে হিপস 1977। একইভাবে কুল আর রোসেনথাল 1997 দ্বারা তাদের যে সমস্ত স্টাডি করেছিলেন তাতে এই ধরনের নীতি আদর্শের একটা প্রভাব দেখা যায়। মতাদর্শকে কিন্তু ভোটারের আচরণের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলে, যদিও এটি অনেকগুলি কারণের, সবসময় নয়, সবকটা কারণ
তবে একটা ভোটারদের ভোটের আচরণের মধ্যে কিন্তু একটা তো প্রভাব পড়েই। অনেক সময় এটা দেখা যায় যে একটি রাজনৈতিক দল রাজনৈতিক প্রভাব ফেলার জন্য চলতি পথের অনেক সময় বিপরীত দিকে গিয়ে বিভিন্ন কার্যক্রম বা প্রোগ্রাম নিয়ে আসে, যেগুলো সাধারণত অস্পষ্ট বা ভেদ বা প্রশস্ত ধরনের হয়, অনেক কিছু ধরে নিয়ে একটা মতাদর্শের ঝোঁক রেখে কাজ করে। তো মেলোনি আর পিকেরিং 2008 সালে এটাই বলছেন। আবার নাগরিকতা দেশের সবচেয়ে বিশিষ্ট সংস্থার উপর নির্ভর করে কিন্তু অনেক সময় যেটা সব থেকে সেই সময়ের সব থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে যে সংস্থাটা, তার উপরে অনেক সময় নির্ভর করে ভোট দিয়ে সেটা তাদের সরকারকে সেদিকে ছুটতে পরিচালিত করে। এটা বলেছে সোয়াং 1992। তবে এখান থেকে ধারণা করা হয় যে জনপ্রিয় আদর্শ এবং নীতি সেরকম কোনো প্রভাব সরকার গঠনের ওপর কিন্তু পড়ে না, এটা দেখা গেছে স্টাডি করে। তো আমরা আগে যে তিনটে নীতি আমরা আগেই বলেছি, উল্লেখ করেছি, সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, কিছু যদি কম বা বেশি এরকম হবে। এগুলি প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থনৈতিক অবস্থা উন্নয়নের কোথায় আছি আমরা, স্থিতি, অর্থনৈতিক উন্নতি, জনপ্রিয় মতাদর্শ, সরকারের গঠন, এর মারফত আমরা এর একটা হেরফের আমরা জানতে পারি। তো জনপ্রিয় মতাদর্শ পরীক্ষা মারফত জানা গেছে যে এটি মানে চাকরি সুরক্ষা, মানে সিকিউরিটি, জব সিকিউরিটি ব্যাপারে কিন্তু যথেষ্ট নয়, কিন্তু কল্যাণ রাষ্ট্র বা সরকারের আকারের উপরে কিন্তু কোনো প্রভাব ফেলে না। এছাড়া সরকার গঠন, এই যে তিনটি নীতির কথা আমরা বলছি, তার কোনো কিন্তু প্রভাব ফেলে না। যদি ওই তিনটি নীতি আগের দশকগুলিতে আগের দশকগুলোতে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে। চাকুরি সুরক্ষা ছাড়া সামাজিক ব্যয় ও সরকারের আকার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। রাজনীতি হলো কি দ্বন্দ্বের ব্যবস্থাপনা, মানে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। রাজনীতি হলো একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করা, ব্যবস্থাপনা, দ্বন্দ্বের ব্যবস্থাপনা, ম্যানেজ করা। তো যারা নীতি নির্ধারক আছেন, যারা পাবলিক পলিসি তৈরি করছেন, এ ব্যাপারে যে পলিসি অ্যানালিসিস খুব একটা অগ্রসর হন না এই কনফ্লিক্টের ব্যাপারটা নিয়ে। তাদের কাছে কি রাজনীতি দ্বারা মোকাবিলার যৌক্তিক নীতির চেয়ে ভালো বলে মনে হয়, যৌক্তিক নীতির চেয়ে ভালো বলে মনে হয় তাদের কাছে। দ্বন্দ্ব অবসানের জন্য বা নিরূপণের জন্য সমঝোতাতে আসা, পরিমিত লাভের মধ্যে আসা ইত্যাদি তাদের কাছে কৌশল বলে মনে হয়। তো পারস্পরিক উপকারী ফলাফলের আশা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দর কষাকষি, এসব কিন্তু রাজনীতিক পদ্ধতি, রাজনৈতিক কৌশলের মধ্যে কিন্তু প্রথমেই চলে আসে। তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে রাজনীতির নীতি বিশ্লেষণে বিকল্প হয়ে ওঠে। সর্বোপরি কি নীতি বিশ্লেষণ নীতি প্রণয়ন প্রক্রিয়ায় শুধুমাত্র একটি গৌণ ভূমিকা পালন করে, মূল নয়, যদিও এর একটা মুখ্য ভূমিকা আছে। এই প্রকৃতিতে লিনবং আর কি উডহাউস 1993 সালে তাদের যে স্টাডিজ তাতে জানিয়েছে যে রাজনৈতিক অংশগ্রহণকারীদের মধ্যে কৌশলগত বিশ্লেষণ এবং পারস্পরিক সামঞ্জস্য বিধান এবং অন্তর্নিহিত পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা একটি নির্দিষ্ট বুদ্ধিমান পদক্ষেপের স্তর অর্জন করে থাকে। যেহেতু সময় এবং শক্তি এবং মস্তিষ্ক সীমিত ক্ষমতা, পুরোটা আমরা ধরে রাখতে পারি না, তাই কৌশলগত বিশ্লেষণকে শুধু একটি ইস্যুতে ফোকাস করতে হবে, যেটি অংশগ্রহণকারীরা একে অপরকে বোঝানোর জন্য যেটার উপর অংশগ্রহণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে। তো রাজনীতি পলিসির উপর একটা উল্লেখযোগ্য যে প্রভাব ফেলে, কিন্তু ফলাফলের উপর কেমন সারা ফলে তা আমাদের জানা দরকার। সমস্যাগুলি সমাধান বা উন্নতি করার দৃষ্টিকোণ থেকে এগুলি কিন্তু খুবই উল্লেখযোগ্য। ভারতে যে সমস্ত নীতিগত ফলাফলের সাম্প্রতিক গবেষণা হয়েছে তাতে ভারত সরকারি বিভিন্ন নীতি অর্থনৈতিক ও শিল্প নীতির ফলাফলে, যেমন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা এমপ্লয়মেন্ট বা ইনফ্লেশন, এই সমস্তগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক প্রভাবের মতো
বিস্তৃত কারণগুলির তুলনায় মার্জিনাল বৃদ্ধি দেখা যায়। তো এটাও সত্যি যে নীতি প্রণয়ন করা এবং তাদের বাস্তবায়ন অতীতের নীতি ও পূর্ববর্তী সিদ্ধান্তগুলির পরিপ্রেক্ষিতে কিন্তু সঞ্চালিত হয়, যা পছন্দ আর উদ্ভাবনকে বেশি মাত্রায় লিমিটেড করে বা সীমিত করে। কিছু মতবাদ আমরা এখন একে একে জেনে নেব, যেগুলো আগে আমরা আলোচনা করেছিলাম, যেগুলো জানা দরকার। আমরা মানে একটুখানি আমরা হয়তো টাচ করে গেছি সেগুলো, কিন্তু এখানে একটুখানি আমরা জেনে নিই। আমরা যেমন বিশেষ করে প্রথম যেমন অ্যানার্কিজম, নৈরাজ্যবাদ। এটি কি? এটি একটি বিশ্বাস যা সব ধরনের সরকার শাসন ব্যবস্থার বিলুপ্তির কথা বলে এবং কোনো বড় প্রয়োগ বা বাধ্যবাধকতা ছাড়াই সহযোগিতামূলক পদ্ধতির কথা বলে। এই হলো নৈরাজ্যবাদ, অ্যানার্কিজম। আর কমিউনিটারিয়ানিজম বা সম্প্রদায়বাদ কাকে বলছি, এটি একটি দর্শন যা ব্যক্তি এবং সম্প্রদায়ের মধ্যে, আমাদের নিজেদের সম্প্রদায় যেটা কমিউনিটি, তার মধ্যে একটা সংযোগের উপরে জোর দেয়। মানে আমি আমার সম্প্রদায় তাদের নিয়ে চলবো। এটি একটি বিশ্বাস যেটি সমাজে একজন ব্যক্তির সঙ্গে তার সম্প্রদায়ের সম্পর্ক ব্যক্তিত্ব গঠন করতে সাহায্য করে। এও এক ধরনের কমিউনিটারিয়ানিজম, সম্প্রদায়বাদ। এবারে কমিউনিজম, আমরা সবাই জানি সামাজিক সংগঠনের একটি তত্ত্ব ব্যবস্থা যেখানে সম্প্রদায় সমস্ত সম্পত্তির মালিক, রাজ্য রাষ্ট্র সমস্ত সম্পত্তির। এই ধরনের সমাজে একটা ইউটোপিয়া, এই ধরনের সমাজে লোকেরা তাদের সামর্থ্য এবং প্রয়োজন অনুসারে তার নিজের অবদান রাখে, দরকার পড়লে সেটা গ্রহণ করে। এটাই হচ্ছে সাম্যবাদের এক কথায় বলতে গেলে। আর রক্ষণশীলতা, কনজারভেটিজম, রক্ষণশীল ব্যবস্থা, কনজারভেটিভ, এটি একটি বিশ্বাস ও ব্যবস্থা যা কি ঐতিহ্যগত, যে সমস্ত ট্র্যাডিশনাল মূল্যবোধ বা ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়। এটি সব ধরনের কিন্তু পরিবর্তন বা উদ্ভাবন এসবের কিন্তু বিরোধিতা করে। সবসময় স্ট্যাটাস কো মেনটেন করে চলার, এরা স্ট্যাটাস কো মেনটেন করবার জন্য সবসময় সচেষ্ট। রক্ষণশীলতা। পরেটা হচ্ছে ফ্যাসিবাদ, ফ্যাসিজম। এটি একটি চরম ডান এখন একতান্ত্রিক আর কি কর্তৃত্ববাদী ব্যবস্থা। এটি অতি জাতীয়তাবাদ এবং কঠোর রেজিমেন্টেশন, সেই সাথে কি বিরোধীদের দমনমূলক ব্যবস্থা, মুসোলিনি সেরকম। হিটলার, ফ্যাসিবাদ, ফ্যাসিজম। উদারতাবাদ, লিবারেলিজম। এটি কি? এখানে কখনোই সমাজে রাষ্ট্রের হস্তক্ষেপ বিশ্বাস করে। একটা চরম ল্যাসেসফেয়ার দর্শন অনুযায়ী মানুষের জীবনে ন্যূনতম হস্তক্ষেপের কথা বলে এবং ন্যূনতম হস্তক্ষেপে এরা বিশ্বাসী। উদারতাবাদ, লিবারেটারিয়ানিজম। আর উদারবাদ, লিবারেলিজম, এটি একটি রাজনৈতিক মতাদর্শ, এটি দর্শন যা স্বাধীনতা, সম্মতির উপরে ভিত্তি করে সমতা দাবি করে। উদারবাদ, লিবারেলিজম। পপুলিজম, এটা একটা দৃষ্টিভঙ্গি যা সাধারণ মানুষের কাছে আবেদন করে যে তারা অভিজাত গোষ্ঠী এবং তাদের স্বার্থ দ্বারা উপেক্ষিত হয়। আর সমাজতন্ত্র, এটি একটি অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা যা বিশ্বাস করে যে উৎপাদনের মাধ্যমে জমি, শ্রম, পুঁজি, উদ্যোক্তা কর্মীদের মালিকানা পরিচালন ক্ষমতা থাকা দরকার এবং ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এখানে অস্বীকার করা হয়। তো ট্রান্সহিউম্যানিস্ট পলিসি কি? এটি একটি রাজনৈতিক মতাদর্শ একটা গ্রুপ যা সাধারণত বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে মানব ব্যক্তিদের উন্নতিতে বিশ্বাস রাখে। তো এই হলো আমাদের প্রথম 5 নম্বর ইউনিটের আমরা মোটামুটি জেনে নিলাম। এরপরে 6 নম্বর ইউনিটে আমরা আমাদের এই আদর্শ কি করে এফেক্ট করেছিল আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তার প্রথম প্রধানমন্ত্রী, তার আমলকে, তার দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি আমরা নেহরুভিয়ান মতাদর্শ হিসাবে আমরা সেটাকে জানি।
এই ইউনিটে আমরা তার সম্বন্ধে ছোট করে আমরা একটু জানবো। আসলে নেহরুভিয়ান শব্দটি আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দ্বারা অনুষ্ঠিত দর্শন বা আদর্শকে বোঝাচ্ছে। আসলে রাজনৈতিকভাবে নেহরুভিয়ান শব্দের অর্থ, মানে আমি যদি নেহরুভিয়ান বলি তাহলে সেই শব্দের প্রথমে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজমের প্রতি অবিচল প্রতিশ্রুতি, এক ধরনের বৈজ্ঞানিক মেজাজ বা টেম্পার, অন্তর্ভুক্ত উদার নীতি, অন্তর্ভুক্ত ইনক্লুসিভনেস, উদার নীতি, অর্থনৈতিক পরিভাষায় যেগুলো বলছি। তো নেহরুভিয়ান হলো দেশের অর্থনৈতিক দিক নির্দেশনা প্রণয়নের রাষ্ট্রীয় হস্তক্ষেপ উনি অনুমোদন করেছিলেন। রাষ্ট্রীয় হস্তক্ষেপ অর্থনীতি প্রণয়নে আর কি পরিকল্পিত উন্নয়ন, প্ল্যান ডেভেলপমেন্ট। আমরা প্ল্যানিং এর মাধ্যমে আমাদের উন্নতির কথা আমরা বলেছি। আমাদের 5 ইয়ার প্ল্যান এই সমস্ত ওনার সময় থেকে এনেছি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, সেই আমরা আমাদের প্ল্যানিং কমিশনের সৃষ্টি সেই সময় থেকে। এই সমস্তকে ধরলে পরে আমরা সেই সেটাকেই আমরা বলতে পারি নেহরুভিয়ান শব্দটা এসেছে এখানে, এবং তার দৃষ্টিকোণটাকেই নেহরুভিয়ান আমরা বলছি। তো আর্থ নেহরুভিয়ান। আবার কি, আবার নেহরুজি বললে আমরা ফ্যাবিয়ান সমাজতান্ত্রিক আদর্শের কথাও বলি। ফ্যাবিয়ান সমাজ আর কি পরিকল্পিত প্ল্যান ইকোনমি, সেটা কোথা থেকে আসছে? সোভিয়েত মডেলের মিশ্রণ। পরিকল্পিত অর্থনীতি হচ্ছে কি সোভিয়েত দেশের যে মডেল চলছিল তখন স্ট্যালিনের সময়, সেই সমস্ত দেখে আমরা সোভিয়েত মডেলের অবতারণা করেছি এবং সেই অনুযায়ী আমাদের মডেলের বাস্তবায়ন করেছি। তো সামাজিকভাবে নেহরুভিয়ান শব্দটা কি বিপরীত, আসলে আমরা যদি ধরি সেই সেন্সে তাহলে বলবো আমরা সামাজিকভাবে নেহরুভিয়ান শব্দটা হলো নিপীড়িত সম্প্রদায়ের সামাজিক কল্যাণের একটা প্রতিশ্রুতি। যে আদর্শের কথা বলা হচ্ছে তা হলো কি সাধারণ কথায় অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মূল্যবোধ এবং লক্ষ্য সম্পর্কিত ধারণাগুলির একটি সংস্থা, যেটি কি দিক নির্দেশ দেয় লক্ষ্যের জন্য, আমাদের লক্ষ্য অর্জনের জন্য। তো মতাদর্শ হলো ধারণা সমষ্টি, যা বিশেষ করে কোনো অতীত ঘটনাকে বোঝাতে, বর্তমানকে ব্যাখ্যা করতে এবং ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অন্য কথায় কি, মতাদর্শ হলো ধারণা বা নীতির সমষ্টি, যা বিশেষ কোনো ঘটনাকে কিন্তু ব্যাখ্যা করে। তো একটি নির্দিষ্ট আর্থ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আদেশকে সমর্থন বা প্রত্যাখ্যান করে। সাপ্পু বলছে 2015। তো অক্সফোর্ড ডিকশনারি হিসাবে ভিশন, এবারে নেহরুভিয়ান ভিশন, এবারে নেহরুভিয়ান কথাটা শিখলাম ভিশন। তো অক্সফোর্ড ডিকশনারি হিসাবে ভিশন বা দৃষ্টিকে কল্পনা বা পন্থার সাথে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা বা পরিকল্পনা করার ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করে। তো এর মানে হলো ভবিষ্যৎ কেমন হবে বা কেমন হতে পারে তার একটা মেন্টাল কনস্ট্রাক্ট, বা যেটাকে আমরা বলছি মানসিক চিত্র। তো জওহরলাল নেহরুকেও একজন দূরদর্শী নেতা হিসাবে এই জন্য বিবেচনা করা হয়, যিনি কল্পনা প্রজ্ঞা দিয়ে ভারতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বা পরিকল্পনা করেছিলেন। ঠিকই তো, তিনি আমাদের তার নিজের যে সমস্ত প্রজ্ঞা, কল্পনা, এসব দিয়ে ভবিষ্যৎকে ভারতের ভবিষ্যৎ কেমন হবে সেটা নিয়ে চিন্তা করে এবং সেই হিসাবে তার পরিকল্পনা করেছিলেন। তাই তো তাকে আধুনিক ভারতের স্থপতি হিসাবে ধরা হয়ে থাকে। আধুনিক ভারতের স্থপতি। তো নেহরুভিয়ান ভিশনের এবং আইডিওলজির অর্থগুলো স্পষ্ট করার পর আমরা নেহরুর ধারণা এবং বিশ্বাসের পেছনের যে দর্শন আরো ভালোভাবে বুঝতে পারব। ব্রিটিশ শাসনের পর, যা আমরা সবাই জানি
1947 সালের 15ই আগস্ট তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কংগ্রেস পার্টি দ্বারা। যদিও তার নেতৃত্বের ব্যাপারটা কিন্তু অনেক আগে 1941 সালেই স্থির হয়ে গেছিল। গান্ধীজি নেহরুকে তার রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে কিন্তু তখনই স্বীকার করেছিলেন। নেহরু ভারত সম্পর্কে তার দৃষ্টি মানে উনি তখন থেকেই ভারত কেমন ভাবে তৈরি হবে কি না হবে চিন্তা ভাবনা দৃষ্টি সবকিছু সেই তখন থেকেই শুরু করেছিলেন। নেহরু ভারত সম্পর্কে তার দৃষ্টি তখন থেকেই উপলব্ধি করতে শুরু করেন। তো 26শে জানুয়ারি 1950 সালে যখন সংবিধান গৃহীত হলো, সেখানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সংস্কারের একটা উচ্চ বিলাসী কর্মসূচি আমরা উনি গ্রহণ করেন। আসলে তিনি একটি উপনিবেশ থেকে ভারতের প্রজাতন্ত্রের উত্তরণের জন্য কিন্তু সেই সময় থেকেই তদারকি করতে শুরু করেছিলেন। প্রথমে ছিল কি একটা উপনিবেশ থেকে ভারতের একটা প্রজাতন্ত্র হিসাবে সৃষ্টির জন্য তৈরি হয়েছে। নেহরুর নেতৃত্বে কংগ্রেস একটা কি গুরুত্বপূর্ণ দল হিসাবেও কিন্তু সেই সময় আবির্ভূত হয়েছিল। জাতীয় রাজ্য স্তরে রাজনীতিতে আধিপত্য বিস্তার করা এবং পরপর 51, 57, 62 টানা 3টি নির্বাচনে কংগ্রেস তখন জয়লাভ করেছিল। নেহরু তার প্রধানমন্ত্রী মেয়াদের শেষ বছরগুলোতে কিন্তু রাজনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও এবং তথাকথিত ব্যর্থতা থাকা সত্ত্বেও ভারতের জনগণের কাছে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। 1962 সালে চীন ভারত যখন যুদ্ধের সময় তিনিও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। নেহরু 27শে মে 1964 সালে মারা গেছিলেন। গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছিলেন। সবাই জীবদ্দশায় কিন্তু তাকে পণ্ডিত নেহরু নামে পরিচিত ছিলেন। কারণ তিনি কেন পণ্ডিত? উনি কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। উনি ওই ফ্যামিলিতেই জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্য ওনাকে পণ্ডিত নেহরু হিসাবেই, আবার তাকে শিশুদের ভালোবাসার কারণে তাকে চাচা নেহরু নামেও পরিচিত হতেন। তো এইসব ব্যাপারগুলো ওনার সময় আমরা একটা সংক্ষিপ্ত ওনার সম্বন্ধে আলোচনা করব। নেহরুভিয়ান ভিশন জানার জন্য আমরা এই মোটামুটি অবতারণা এরকম করলাম। তো একটা ব্যাপার এখানে আমরা আলোচনা এদিকেছি, আমাদের দেশে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হবে তার আগে কিন্তু উনি স্টাডি করেছিলেন রাশিয়াতে গিয়ে মোটামুটি 1 বছর খানেক উনি কাটিয়েছিলেন সেখানে। ওখানকার প্ল্যান উনি অনুধাবন করেছিলেন, বিভিন্ন স্টেজ কি করে তৈরি হয়, তাতে কিরকম ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই ব্যাপারে চিন্তা ভাবনা শুরু কিন্তু তখন থেকেই করতে আরম্ভ করেছেন। ভারতবর্ষ যখন স্বাধীন হবে তখন নেহরুর সময়ে আমরা বিভিন্ন নীতি আমরা স্বল্প করে আলোচনা করবো। এখন বিভিন্ন ধরনের, যেমন অর্থনৈতিক নীতি। প্রথমে অর্থনৈতিক জননীতি পলিসি কি ছিল, মানে ইকোনমিক পলিসি গুলো কি, এবার একটু জেনে নিচ্ছি। তার প্রথম কথাই উনি একটা কথাই বলা যেতে পারে যে মিক্সড ইকোনমির প্রবক্তা উনি ছিলেন প্রথম থেকে। সেখানে সরকার নিয়ন্ত্রিত পাবলিক সেক্টরের সাথে বেসরকারি সংস্থা কিন্তু একসাথে সহাবস্থান করবে, কোএক্সিস্টেন্স। এখানে তিনি বিশ্বাস করতেন যে ভারতীয় অর্থনীতির বিকাশ আর আধুনিকীকরণের জন্য আমাদের যেগুলো প্রাইমারি এবং ভারী যে সমস্ত শিল্প সেগুলোর উপরে কিন্তু প্রথমেই জোর দিয়েছিলেন। মানে এখানে কি, যেমন আমাদের বিভিন্ন যে সমস্ত প্ল্যান্ট, রাউরকেল্লা, দুর্গাপুর, ভিলাই, বিভিন্ন লোহা কারখানা যেগুলো ভারী শিল্পের উপরে প্রথম থেকেই চলছে। সরকার তাই ইস্পাত, লোহা, কয়লা, বিদ্যুতের মতো প্রধান শিল্পগুলি কিন্তু সরকারি ব্যবস্থার বিনিয়োগের ব্যবস্থার মধ্যেই নিয়ে এসেছিল। এর সাথে সাথে তাদের কিছু কিছু কোম্পানিকে ভর্তুকি এবং তাদেরকে সিকিউরিটি, সুরক্ষাবাদ এই সমস্ত নীতি নেওয়া হয়েছিল, সেগুলোর জন্য যাতে এগুলো উন্নয়ন হতে পারে। কারণ উন্নয়ন ভেবেছিলেন যে এগুলো ভারতের নিজের ব্যবস্থার মধ্যে থাকলে সেগুলো দিয়ে অন্যান্য ছোট কলকারখানাগুলো বিকশিত হবে
এবং সেগুলো পাবলিক প্রাইভেট সেক্টরকে বিকশিত করা যাবে, একটা ভারসাম্য নীতি নিয়ে উনি চলতেন। তো নীতি নির্ধারক যেখানে নেহেরু জ্ঞান অপ্রতিরোধ্য ছিল। তো 1948 আর 1956 সালে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল নীতি যে সমস্ত তৈরি হয়েছিল সেই সময় ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেগুলেশন 1948 সালে 1956 সালে সে তার প্রধান রূপকার কিন্তু নেহরুজি ছিলেন। তো পাবলিক সেক্টর ইউনিট বা পাবলিক সেক্টরের যে ধারণা তার প্রবর্তক কিন্তু নেহরুজি ছিলেন। তিনি বিজ্ঞান এবং বিশেষ করে কি পারমাণবিক শক্তির প্রসারেও কিন্তু সচেষ্ট ছিলেন। নেহরু আরো কি যে দ্রুত শিল্পায়নের জন্য একটা কিন্তু তখন থেকেই একটা ভিত্তি স্থাপন করেছিলেন। তার দৃষ্টিভঙ্গি আর প্রচেষ্টার কারণে আজ কিন্তু ভারত বিশ্বের অন্যতম প্রধান প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হিসেবে কিন্তু পৃথিবীতে বিবেচিত হয়। তার সেই ধারণার জন্য তার দূরদর্শিতায় পাবলিক সেক্টর ভারতের অর্থনীতিতে একটি উচ্চ মর্যাদা রেখে গেছে। 1956 সালের মে মাসে সংসদে নেহরু বলেছিলেন যে তিনি সাংসদদের বোঝাতে চেয়েছিলেন যে সরকারি ক্ষেত্র কি গভীরভাবে আমাদের দেশের উন্নতিতে অংশগ্রহণ করেছে। বেশ কিছু জায়গা আছে আমাদের ভারতবর্ষে যেখানে এখনো অনেক সুযোগ ঠিকমতো সদ্ব্যবহার করতে অনেক বাকি আছে। এখানে এই তো গেল আমাদের শিল্প নিয়ে ওনার ধারণা। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা সেই বম্বে প্ল্যান, তারপরে আমরা মহালনবিশ নীতি, এই সবগুলো তো আমরা দেখেছি। তাই প্ল্যান অনুযায়ী আমাদের পঞ্চবার্ষিকী বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি। এবারে আমরা তার কৃষি নীতি নিয়ে নেহরু আমলে উনি কৃষি নীতিতে তিনি কি উন্নতি ঘটানোর চেষ্টা করেছিলেন সে নিয়ে আমরা জানব। নেহরুর নেতৃত্বে ভারত সরকার কৃষিতে কিন্তু আধুনিকীকরণের ব্যবস্থা শুরু করেছিলেন। তিনি আসলে শিল্পের সঙ্গে কৃষিতেও সমান মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। তো শিল্পায়ন কার্যকর করার জন্য সহায়ক কৃষি অর্থনীতি আর ক্ষুদ্র শিল্পের ভিত্তির যে প্রয়োজন আছে এটা তিনি উপলব্ধি করেছেন। শুধু শিল্প দিয়ে হবে না, সঙ্গে আমাদের কৃষিতেও আর কি ক্ষুদ্র শিল্প, সেক্ষেত্রেও আমাদের উন্নতির দরকার। ভারতের উন্নতির জন্য এইসব সেক্টর গুলোতে এবং প্রচন্ড কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য এইসবগুলো আরো জোর দেওয়ার দরকার ছিল। উনি এটা উপলব্ধি করেছিলেন। শিল্পায়ন কার্যক্রম, শহর পরিকল্পনা, রাস্তা, পার্কের বাইরেও শিক্ষা, রাস্তা ও পার্ক, শহরের পরিকল্পনা, এইসবের বাইরেও তিনি কি যেমন শিক্ষা, বিনোদন, কর্মসংস্থান ব্যবস্থা, বাণিজ্যে তার ধারণা ছিল অসাধারণ আধুনিক। বলছে উনি আধুনিক কথাটা, উনি আধুনিক ছিলেন এই কথাটা বলার মানে অনেক বোঝায়। বস্তি তাকে কষ্ট দিত, আসলে শহরাঞ্চলে যে বস্তি তাকে কষ্ট দিত, তিনি শহর ও গ্রামের মধ্যে একটা সিম্বায়োটিক মানে একে অপরের পরিপূরক এরকম ভাবে কল্পনা করেছিলেন শহর গ্রাম। একটি সফল ভূমি সংস্কার নীতি প্রবর্তন করা হয়েছিল, যা বিশাল জমির মালিকানা কিন্তু বিলুপ্ত করেছিল। অনেক জমি ছিল, এক একজনের অনেক জমি, সেই সব ব্যবস্থা থেকে চিরতরে তাদেরকে বিলুপ্ত করা হয়েছিল। সিলিং এর ব্যবস্থা হয়েছিল। এই কিন্তু যে সমস্ত উদ্ধারকৃত জমি সেগুলোকে ঠিক মতো বন্টন হবে সেই ব্যাপারে কিন্তু তার যে প্ল্যান সে কিন্তু সফল হতে পারেনি। কারণ আর কিছু নয়, অনেকে এটার ব্যাপারে বড় বড় জমিদাররা এই সময় তারা দল বেঁধে সব আপত্তি তুলেছিল। তারা এর অনেক নিজের নামে, এর নামে, ওর নামে, এরকম ভাবে বিভিন্ন নামে তাদের জমি লুকিয়ে রাখার চেষ্টা হয়েছিল। এরকম ভাবে আমরা ঠিক মতো সেটা বন্টন করবো সেটা সম্ভব হয়ে ওঠে। তারপরে আরো কি
যে কোঅপারেটিভ বড় কোঅপারেটিভ ফার্ম গঠনের চেষ্টাও কিন্তু সফল হতে পারেনি। হ্যাঁ, গ্রামের কিছু কাজের জন্য এলিট শ্রেণী ঠিক মতো সেই ব্যবস্থাটিকে তারা সহযোগিতা করেনি, তাই জন্য এই কোঅপারেটিভ ফার্ম গঠনের চেষ্টা সফল লাভ করতে পারেনি। তবে এটা ঠিক 1960-এর দশকে কিন্তু যথেষ্ট কৃষি উৎপাদন বেড়েছিল। তো সেটা সম্ভব হয়েছিল অতিরিক্ত জমি কৃষিতে আনার জন্য এবং কিছু কিছু সেচ ব্যবস্থা সৃষ্টি করার ফলে। আমরা জানি সেই সময় তো অনেক ড্যাম তৈরি করা হয়েছিল, বড় বড় বাঁকড়া নাঙাল ইত্যাদি, আমাদের ডিবিসি অনেক বড় বড় সমস্ত আমাদের প্রজেক্ট তৈরি হয়েছিল, ইরিগেশন প্রজেক্ট তৈরি হয়েছিল এবং সেই হিসেবে অনেক জমিতে কৃষি সেচের জমির জল ব্যবস্থা করা হয়েছিল, উৎপাদন বাড়ানোর চেষ্টা হয়েছিল। তারপরে আরেকটা মেন জিনিস হলো যে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনা কৃষির অগ্রগতিতে যথেষ্ট অবদান কিন্তু রেখে গেছে। কৃষি বিশ্ববিদ্যালয়, এগ্রিকালচার ইউনিভার্সিটি তৈরি, তো কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ও কৃষি অগ্রগতি যথেষ্ট। এই কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি, কৃষি গবেষণা কেন্দ্র, এই সমস্ত ব্যাপার কৃষিতে অনেক অগ্রসর ঘটিয়েছিল। তো আর একটা জিনিস, নেহরুর নেতৃত্বে কিন্তু কৃষিতে সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন এক ইতিহাস সৃষ্টি করে গেছে। তো এই বিপ্লব, গ্রিন রেভলিউশন, কৃষিতে একটা বৈচিত্র্য আনার চেষ্টা হয়েছিল, বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা হয়েছিল। এটা কোথায় আবার অ্যাকচুয়ালি এটা আমাদের নর্থে, মানে উত্তর ভারতের গমের উচ্চ ফলনশীল প্রজাতি একটা বড় বড় উৎপাদক হিসাবে রূপান্তরিত হয়েছিল, বা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলি। তো সেই হিসাবে যদিও সবুজ বিপ্লবের অনেক সমালোচনা হয়েছে, কারণ অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করে অনেকের চক্ষুশীল হয়েছে। তারা আসলে মূল কথা ছিল কিন্তু এই যে সবুজ বিপ্লবের ফলে কিন্তু আমাদের বিপুল যে ভারতবর্ষের যে জনগণ, তাদের কিন্তু খাদ্যের একটা সংঘরতা দিয়ে গেছে। যদিও সবুজ বিপ্লব ভারতবর্ষে যদিও মানে বিভিন্ন ধরনের একটা আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করেছে, তবেও কিন্তু পেট ভরানোর জন্য এবং অনাহারে কাটানোর লোকেদের কিন্তু খাবার ব্যবস্থা আমাদের এই সবুজ বিপ্লব করে গেছে ভারতবর্ষে। আমরা কৃষিতে স্বয়ম্বর হয়েছি। নেহরুর বিভিন্ন সমাজ কল্যাণ নীতি আমরা এখন জানবো। সমাজ কল্যাণ বলতে আমরা এক এক করে শিক্ষা, স্বাস্থ্য, আইনি সুবিধা, সামাজিক উন্নতি এসব ব্যাপারে জানবো। শিক্ষা, নেহরু ভারতের শিক্ষা ব্যবস্থার একজন মহান স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি ভারতের শিশু ও যুবকদের জন্য শিক্ষার পক্ষে কথা বলেছেন। ভারতের অগ্রগতির জন্য এটি কিন্তু অপরিহার্য বলে মনে করা হয়। তার কার্যকালে আমরা জানি যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল, যেগুলো পরে এটা পরিণত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এনআইটি, আর আমরা আর একটা জানি আইআইপিএ, যেটাকে আমরা বলছি সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই সমস্ত বিভিন্ন ধরনের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন, এসবগুলো কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। এই যেগুলো এখন বিরাট আকার লাভ করেছে, সারা বিশ্বে খ্যাতি লাভ করেছে। কয়েকটি প্রথম দলের প্রতিষ্ঠান আর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গান্ধী নেহরুকে বিরক্ত করেছিল। তিনি একাডেমিক স্বাধীনতার কথা কিন্তু সবসময় চিন্তা করে গেছেন, কি করে মানে একাডেমিক গুলোকে তাদের নিজেদের স্বাধীনতা অনুযায়ী কাজ করে। নেহরু পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের সমস্ত শিশুদের, এটা তখন থেকে শুরু হলো পড়াশোনার ব্যাপারটা, একদম প্রাইমারি স্টেজ থেকে। যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রথম
ভারতের সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাছাড়া কি হাজার হাজার স্কুল নির্মাণের তত্ত্বাবধান করেছিলেন সেই সময় নেহরুজি। তাছাড়া অপুষ্টির বিরুদ্ধে লড়াই, বৃত্তিমূলক এবং প্রযুক্তিগত বিভিন্ন স্কুল স্থাপন, বয়স্ক শিক্ষা অভিযান ইত্যাদি কিন্তু সেই সময় চালু করে গেছিলেন। তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দু বিবাহ আইন, নেহরুর নেতৃত্বে অনেকগুলি আইন প্রণয়ন করা হয়েছিল। তার মধ্যে আইনি অধিকার ও সামাজিক স্বাধীনতা বাড়াতে হিন্দু ব্যক্তিগত আইনে কিন্তু পরিবর্তন এনেছিলেন। নেহরুজি উৎসাহতে 44 ধারা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এখানে বলা হয়েছিল the state shall endeavor to secure for citizen a uniform civil code throughout the territory of India। এই অনুচ্ছেদে রচিত হয়েছে ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমানদের বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে তার ব্যক্তিগত আইন রাখার স্বাধীনতা ছিল তাদের ক্ষেত্রে। নেহরু মুসলিম ব্যক্তিগত আইনকে আইন প্রণয়ন থেকে কিন্তু আলাদা করে দেখেছিলেন। আইন প্রণয়ন থেকে নতুন কিছু মুক্তি দিয়েছিলেন। তার সরকার 1954 সালে বিশেষ বিবাহ আইন পাস করেছিলেন। তো এই আইনের পেছনে ধারণাটি ছিল যে প্রত্যেক নাগরিককে তার ব্যক্তিগত আইনের বাইরে যদি সে বিবাহ উৎসাহ প্রদান আর কি তাকে স্বাধীনতা দেওয়া, সেখানে সে বিয়ে করবে। যদি তার ব্যক্তিগত আইনে হিন্দু ম্যারেজ অ্যাক্ট না হয় তখন এখানে সে আশ্রয় নেবে এই বিশেষ আইনে। এই আইন বহু বিবাহকে অবৈধ ঘোষণা করেছিল। তাছাড়া কি এটি আরো বলেছিল যে উত্তরাধিকার সংক্রান্ত ব্যক্তিগত আইনের পরিবর্তে ভারতীয় উত্তরাধিকার আইন দ্বারা সব নিয়ন্ত্রিত হবে, আলাদা নয়। ভারতীয় উত্তরাধিকার আইন যেটি আছে তার মাধ্যমে সব নিয়ন্ত্রিত হবে। নেহরুজি এবং রিজার্ভেশন নীতি, তপশিলি উপজাতি লোকেদের সামাজিক অসাম্য আর বিভিন্ন অসুবিধাগুলি দূর করার জন্য সরকারি পরিষেবা আর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংরক্ষণের ব্যবস্থা একটি নির্দিষ্ট সময়কালের জন্য তিনি করেছিলেন। তার সময়ে নেহরু ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় সম্প্রীতিকেও সমর্থন করেছিলেন। সরকারের সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেছিলেন। উদ্বাস্তু সংস্থার সমাধান ইত্যাদি ব্যাপারে কিন্তু তিনি সচেষ্ট হয়েছিলেন। তিনি দলিত শব্দটির বিপক্ষে ছিলেন। এটির প্রয়োগ ব্যক্তিকে কি করে, কলঙ্কিত করে। দলিত শব্দটির বিপক্ষে ছিলেন। এটি আসলে গান্ধীজি দলিত বলতেন, কিন্তু উনি দলিত যে শিডিউল কাস্ট তাদেরকে দলিত কথাটি বলার পক্ষে বিপক্ষে ছিলেন। তারপরে এটিকে কলঙ্কিত করে, এটিকে স্টিগম্যাটিক করে ফেলে। এই জন্য দলিত শব্দটি উনি ব্যবহার করার বিপক্ষে ছিলেন। তিনি সকল প্রকার ইতিবাচক পদক্ষেপে অ্যাফার্মেটিভ অ্যাকশন, ইতিবাচক পদক্ষেপের পক্ষে ছিলেন। নেহরু এবং সমাজতান্ত্রিক আদর্শ, নেহরু নিশ্চিত ছিলেন যে ভারত সমাজতান্ত্রিক ভিত্তিতে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু অর্জন করতে পারবে। তিনি সমাজতান্ত্রিক দর্শনে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু তার এই ধারণাটি মার্কস বা অন্যান্য তাত্ত্বিকদের থেকে নেওয়া নয়। অনেক আগে 1929 সালে জাতীয় কংগ্রেসের সেই লাহোর অধিবেশনে তিনি ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক ও প্রজাতন্ত্র। সামন্ততান্ত্রিক আভিজাততন্ত্রে কিন্তু বিশ্বাস করতেন না। সেই সময় তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্বের আসনে কথাগুলি ঘোষণা করেছিলেন। সমাজতন্ত্রের আদর্শ ব্যক্তি দেশভ্রমণ, দার্শনিক ও রাজনৈতিক মতামত গঠনের ক্ষেত্রে কিন্তু এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি গণতান্ত্রিক ব্যবস্থার এবং সমাজতান্ত্রিক আদর্শের দিকে ঝুঁকে থাকা সেই সময়কাল থেকে, সেখান থেকে ঘুরে যেখানে সব জানাশুনো হওয়ার পরে তিনি সেই দিকে সমাজতান্ত্রিক আদর্শের দিকে ঝুঁকেছিলেন। পরিকল্পনা এইসব জিনিসগুলো আমদানি করেছিলেন। পরিকল্পনা, বিকেন্দ্রীকরণ, কমিউনিটি ডেভেলপমেন্ট,
কর্মসৃষ্টি, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ধর্মনিরপেক্ষতা, সমান সুযোগ তৈরি ইত্যাদি চিন্তা ভাবনাগুলি এক সমতাবাদী ভারতের কল্পনা করেছিলেন। তো আরেকটা জিনিস উনি নেহরুজি জনপ্রশাসনে ওনার কি মতামত সেটা আমরা জেনে নেব। তার প্রতিরক্ষা, পররাষ্ট্র নীতি, হ্যাঁ আমরা সুযোগ পেলে পরে আলোচনা করে প্রতিরক্ষার পররাষ্ট্র বিস্তৃত আকারে। তবে জনপ্রশাসনে অ্যাপেল বাইয়ের মতামত ছিল কি প্রশাসনকে আমূল পরিবর্তন নিয়ে আসা, কিন্তু নেহেরু এ ব্যাপারে বিশেষ কিছু করতে পারেননি। নতুন পরিষেবার কাঠামো যা অস্তিত্বে আনা হয়েছিল, যেমন সিভিল সার্ভিসের কাঠামো, তার মধ্যে সেই একই সেই ঔপনিবেশিক ধরনের কাঠামো আমাদের থেকে গেছে। শ্রেণী বিভাজনে সেই হায়ারার্কি, সেই জিনিস, সেই কঠিন ধারণা থেকে গেছে, আমলাতান্ত্রিকতা। তো নেহরুর চিন্তা ভাবনা আর ব্যক্তিগত উৎসর্গের লক্ষ্যগুলি সর্বোচ্চ ছিল, যদিও অক্ষরে অক্ষরে তা প্রয়োগ করা যায়নি। লক্ষ্য সর্বোচ্চ ছিল। উন্নত ভারত গড়তে শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে বরাবর তিনি বিরাজ করবেন। কোথায়? আধুনিক ভারত গড়ার প্রধান কারিগর হিসাবে। এই বলে আজকের মতো এখানেই আমি শেষ করলাম। নমস্কার।